বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমানুল্লাহ, নেকমুরাদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, রানীশঙ্কেল, ঠাকুরগাঁও। বৈশ্বিক এই মহামারী করোনায় তোমরা বাসায় ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি, নিরাপদে আছি। তো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা নিয়ে পড়ব। তার আগে আমি তোমাদের দুইটি কথা বলে নেব। সেটি হচ্ছে, আমরা যে অনলাইন ক্লাসগুলো করছি সেগুলো আমাদের রিপোর্ট দিতে হয়। রিপোর্ট দিতে গিয়ে তোমরা ক্লাসটি দেখার পরে কমেন্টস বক্সে নাম, শ্রেণী এবং রোল রেখে কমেন্টস করবা, কমেন্টস বক্সে দিয়ে দিবা। তাহলে আমাদের এই ক্লাসটি বা আমার এই ক্লাসটি তোমরা কতজন দেখেছ সেটা রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। এই জন্য তোমরা অবশ্যই কমেন্টস বক্সে তোমাদের নাম, শ্রেণী এবং রোল উল্লেখ করবে। আর এই করোনার বৈশ্বিক মহামারীতে তোমরা বাড়িতে অবস্থান করবে, নিরাপদে থাকবে এবং একান্তই প্রয়োজনে যদি বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত পরিষ্কার করবে। এগুলো তোমরা জানো, তারপরেও তোমাদেরকে আমি আবার এই কথাগুলো স্মরণ করিয়ে দিলাম। যাই হোক, আমরা আজকে বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা পড়ব। কবিতাটি হচ্ছে শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, হে স্বাধীনতা। রচয়িতার নাম বা কবির নাম শামসুর রাহমান। আমার মনে হয় শামসুর রাহমানের যতগুলো কবিতা আছে, যদি বলতে হয় দুটি কবিতা অনেক বেশি চমৎকার মনে হয় আমার কাছে। একটি হচ্ছে স্বাধীনতা তুমি, আর একটি হচ্ছে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তো আমরা শুরুতে কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। শামসুর রাহমানের জন্ম। শামসুর রাহমানের জন্ম 24শে অক্টোবর 1929 খ্রিস্টাব্দে 29 খ্রিস্টাব্দে। কবির পরিচয় ডিটেলস হয়তো বোর্ডে আমরা লিখতে পারবো না, কারণ সেটা অনেক বড়। তো আমি যেগুলো আমাদের এমসিকিউ পরীক্ষায় আসার মতো সেগুলো হয়তো তোমাদের লিখে দিব। এবং জন্মস্থান ঢাকা শহর। ঢাকা শহর। পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলা, রায়পুরা উপজেলা, পাড়াতলী গ্রামে। তোমরা ছোটবেলায় হয়তো একটা কবিতায় পাড়াতলী সম্পর্কে শুনে থাকবে। একটা কবিতায় আমরা পড়ে থাকবে হয়তো, মেঘনা নদী দিব পারি কললায় এক নাই, আবার আমি যাব ফিরে পাড়াতলী গাঁয়ে। এই পাড়াতলী গাঁয়ে শামসুর রহমানের আদি নিবাস বা পৈতৃক নিবাস ছিল। আর তার পিতার নাম মোহাম্মদ মুখলিসুর রহমান চৌধুরী এবং মাতার নাম আমিনা খাতুন।
আমরা শিক্ষা জীবনটা এখন দেখব একটু। শিক্ষা জীবন পগজ স্কুল থেকে, ঢাকা পগজ স্কুল থেকে 1945 সালে তিনি এসএসসি পাশ করেন এবং ঢাকা কলেজ থেকে 1947 সালে এইচএসসি পাশ করেন বা ইন্টারমিডিয়েট পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তো শামসুর রহমানকে আমরা পেশায় তিনি সাংবাদিক হিসেবে দেখতে পাই। তারপরেও সাহিত্য সাধনায় তিনি ছিলেন একনিষ্ঠ একজন ব্যক্তিত্ব। তার কবিতায় নাগরিক জীবনের, মধ্যবিত্ত নাগরিক জীবনের যে হতাশা, যে প্রত্যাশা বা আশা, বৈরাগ্য, সংগ্রাম ইত্যাদিকে তিনি অত্যন্ত চমৎকারভাবে তার কাব্য কবিতার মধ্যে তুলে ধরেছেন। তিনি যদিও নাগরিক কবি, উপমা এবং চিত্রকল্প ব্যবহারে তিনি প্রকৃতির সাহায্য নিয়েছেন বা প্রকৃতির ব্যবহার করেছেন এবং তাকে বলা হয় সব্যসাচী লেখক। সব্যসাচী বলতে আমরা যেটা বুঝি যার দু হাত সমান চলে, তবে সাহিত্যের ভাষায় সব্যসাচী বলতে বোঝায় যিনি একাধারে কবিতা, উপন্যাস, নাটক, গল্প, ছড়া, কাব্যগ্রন্থ ইত্যাদি সার্থকভাবে বা সৃজনশীল এই কর্মগুলো সার্থকভাবে সৃষ্টি করতে পারেন, তাকেই আমরা সব্যসাচী বলে থাকি। তো শামসুর রহমান একজন নাগরিক কবি ছিলেন। তার সাহিত্যকর্মের মধ্যে আমরা যেগুলো পাই সেগুলো এখন দেখব। সাহিত্যকর্ম আমরা যেগুলো পাই এগুলো অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায়, এমসিকিউ পরীক্ষায় তোমাদের এই জিনিসগুলো থেকে থাকে। তোমরা এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে। সাহিত্যকর্মের প্রথমে আমরা কি প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, দ্বিতীয় মৃত্যুর আগে। তারপর আছে কি প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। তারপর নিজ বাসভূমি, রৌদ্র করটিতে, রৌদ্র করটিতে, রৌদ্র করটিতে। তারপর আছে আমাদের প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে। তারপর আছে বিধ্বস্ত নীলিমা, বিধ্বস্ত নীলিমা। তারপর আমরা দেখতে পাই নিরালোক দিব্যরথ, নিরালোকে দিব্যরথ, দিব্যরথ। তারপর আছে নিজ বাসভূমি, নিজ বাসভূমি, নিজ বাসভূমি। এরপরে আমরা দেখব বন্দি শিবির থেকে, বন্দি শিবির, বন্দি শিবির থেকে। তারপর দেখব দুঃসময়ের মুখোমুখি, দুঃসময়ের মুখোমুখি। তারপরে দেখব ফিরিয়ে দাও ঘাতক কাটা,
ফিরিয়ে দাও ঘাতক, ঘাতক কাটা, কাঁটা, ফিরিয়ে দাও ঘাতক কাটা। তারপর দেখব এক ধরনের অহংকার, এক ধরনের অহংকার। তারপর দেখব আদিনগ্ন পদধ্বনি, আদিগন্ত, আদিগন্ত, আদিগন্ত পদধ্বনি, আদিগন্ত নগ্ন পদধ্বনি, পদধ্বনি। তারপর আছে আমি অনাহারী, আমি অনাহারী, আমি অনাহারী, আমি অনাহারী। তারপর আছে বাংলাদেশ স্বপ্ন দেখে, বাংলাদেশ স্বপ্ন দেখে, 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 বাংলাদেশ স্বপ্ন দেখে। তারপর দেশদ্রোহী হতে ইচ্ছে করে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে। বুক তার বাংলাদেশের হৃদয়, বুক তার বাংলাদেশের হৃদয়, বুক তার বাংলাদেশের হৃদয়। গৃহযুদ্ধের, এরপরে আছে গৃহযুদ্ধের অবসান, গৃহযুদ্ধের, তারপরে আছে গৃহযুদ্ধের আগে, গৃহযুদ্ধের আগে, গৃহযুদ্ধের আগে। এরপরে আছে হৃদয়ে আমার পৃথিবীর আলো, হৃদয়ে আমার পৃথিবীর আলো, পৃথিবীর আলো। এরপরে আছে হরিণের হাড়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শামসুর রহমানের যে সাহিত্যকর্মগুলো আছে এগুলো তোমরা মনোযোগ দিয়ে একটু দেখবে, যখন তোমরা ক্লাসটি দেখবে কিংবা বইয়ে তোমাদের এগুলো দেওয়া আছে, তোমরা এগুলো একটু দেখে নিবে, কারণ এমসিকিউ থেকে এখানে আমাদের প্রশ্ন হয়ে থাকে। এবং এরপরে তিনি তাকে সাহিত্য সম্মাননা বা তিনি বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে 1969 সালে তাকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় এবং 1977 সালে তিনি 21 পদক পুরস্কারে ভূষিত হন। এই মহান একজন ব্যক্তিত্ব 2006 সালের 17ই আগস্ট পরলোক গমন করেন। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শামসুর রহমানের জন্ম পরিচয় এবং তার যে সাহিত্যকর্ম এবং তার পেশা এবং তার সম্মাননা বা পুরস্কার এগুলো সম্পর্কে এর মধ্যে জেনেছি। তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। এখন আমরা কবিতায় চলে যাব। কবিতাটি পড়ার সাথে সাথে আমি পংক্তিগুলোর বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা যখনই সময় পাবে ক্লাসটি দেখবে এবং সমস্যা যদি থেকে থাকে কমেন্টস বক্সে লিখে দিবে, সেগুলো এরপরে আমরা সমাধান করার চেষ্টা করব।
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দহন। কবির স্বাধীনতাকে পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, স্বাধীনতাকে পাওয়ার জন্য যে ব্যাকুলতা, স্বাধীনতার জন্য যে কবির অধীর আগ্রহে অপেক্ষা করছেন, প্রথম দুই পঙ্ক্তির মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। আর কতবার বলতে আমরা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুধাবন। আমরা বুঝতে পারি যে আমাদেরকে এই স্বাধীনতাকে পাওয়ার জন্য অনেকবার রক্তে গঙ্গায় ভাসতে হয়েছে। মূলত 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়েই বাংলার স্বাধীনতার লাল সূর্য অস্তমিত হয়েছে। এরপরে অনেকবার আমাদেরকে স্বাধীনতার জন্য বিভিন্ন যুদ্ধ সংগ্রাম বা আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হতে হয়েছে, অনেকবার আমাদেরকে রক্তগঙ্গায় ভাসতে হয়েছে। সর্বশেষ আমাদের পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পর থেকে 1952 ভাষা আন্দোলনে আমাদের এই দেশের তরুণেরা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, তাদের জীবনকে উৎসর্গ করেছে। 1966 সালে আমরা 6 দফা কর্মসূচির যে দেখেছি, সেখানেও আমাদের তরুণদের সংগ্রামমুখর একটা যাত্রা আমরা লক্ষ্য করেছি। 1969-এর গণ অভ্যুত্থানে সেখানেও আমরা বাংলার এই দামাল ছেলেদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে দেখেছি। সর্বশেষ 1971 সালে স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর যে হত্যাকাণ্ড চালিয়েছিল, যে রক্তের গঙ্গা বয়ে দিয়েছিল, সেটা কোনো মতেই আমরা ভুলবার মতো নয়। তাদের যে নৃশংসতা, তাদের যে হত্যাকাণ্ড, তাদের যে সেটা ইতিহাসের একটি জঘন্যতম অধ্যায় হিসাবে লেখা হয়ে থাকবে। আর কতবার ভাসতে হবে। এইভাবে দেখা যাচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস রক্তগঙ্গার ইতিহাস। তাই কবি বলছেন যে আর কতবার আমাদেরকে এইভাবে আর রক্ত দিতে হবে স্বাধীনতার জন্য, আর কতবার এইভাবে রক্তগঙ্গায় আমাদের ভাসতে হবে। পরের পংক্তিতে বলা হয়েছে আর কতবার দেখতে হবে খাণ্ডব দহন। খাণ্ডব দহন এটি একটি পৌরাণিক অনুষঙ্গ। খাণ্ডব হচ্ছে একটি মায়াবী বনের নাম, যেই বনটি দেবতা অগ্নিকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ এবং অর্জুন কর্তৃক দাহন করা হয়েছিল বা পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং এই বন দাহনের ফলে সেইখানকার সব জীবজন্তু সহ এই বনকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। এই জন্য আর এর সাথে যে মিল কবি আমাদের এখানে তুলে ধরেছেন, এবং সেই বন পুড়িয়ে দেওয়ার ফলে সেখানে অনেক জীবননাশ হয়েছিল। এবং আর আমরাও দেখতে পাই 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী আমাদের এই দেশে ঘর বাড়ি বস্তি পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। তারা যে জ্বালাও পোড়াও করেছিল সেটা যেন খাণ্ডব দাহনের মতো অবস্থার সৃষ্টি হয়েছিল। এই জন্য কবি বলছেন আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন, অর্থাৎ আমাদেরকে কি এভাবে আরো জ্বালা পোড়াও দেখতে হবে? স্বাধীনতা তাহলে কতদূর আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? স্বাধীনতা আমাদের আসবে না? কবির বিশ্বাস এত ত্যাগ দিদিক্ষা, এত রক্ত, এত জ্বালা পোড়াও, এত যাদের সহনশীলতা, তারা নিশ্চয়ই স্বাধীনতাকে পাবে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটু বানান সতর্ক থাকবে। আমরা পরীক্ষার খাতায় প্রায় দেখতে পাই যে সাকিনা বিবি, এখানে পরীক্ষার্থীরা সকিনা বিবি লিখে থাকে, যে এটা আর এই যে শামসুর রহমান লিখে থাকে, শামসুর রহমান আমরা জানি, কিন্তু পরীক্ষার্থীরা শামসুর রহমান লিখে থাকে। এই দুই জায়গায় তোমরা একটু বানান সতর্কতা অবলম্বন করবে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। যে স্বাধীনতা আসবে বলে বা স্বাধীনতার জন্য সাকিনা বিবির মতো হাজারো বাঙালি নারী তাদের
সর্বস্ব হারিয়েছে, তাদের আপনজন হারিয়েছে, তাদের সম্ভ্রম হারিয়েছে। স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এবং হরিদাসী একজন বিধবা, হরিদাসী হলো বিধবা। সনাতন ধর্মের মতে বিধবা নারী মেয়েদের বিয়ে হলে মাথায় তাদের সিঁদুর পরিয়ে দেওয়া হয়। আবার কোনো কারণে স্বামী মারা গেলে সেই সিঁদুর মুছে ফেলা হয়। তেমনি হরিদাসী এমন একটি চরিত্র এখানে, যার স্বামী যুদ্ধে গিয়েছে, যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, ফলে হরিদাসী আজ বিধবা হয়েছে। এমন হাজারো হাজারো হরিদাসী আমরা স্বাধীনতা যুদ্ধে গিয়ে তাদের স্বামীকে হারিয়েছে, তারা বিধবা হয়েছে। পরবর্তী চরণে বলা হয়েছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান ক্ষয় ফুটালো যত্রতত্র। এখানে বলা হয়েছে তুমি আসবে বলে হে স্বাধীনতা। আমরা বারবার স্বাধীনতা কথাটি বা কবি বারবার এই স্বাধীনতা প্রসঙ্গটি অবতারণা করেছেন। এই কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মোট তিনি 11 বার স্বাধীনতার কথা বা স্বাধীনতা শব্দটি আমাদের এখানে উচ্চারিত, এই কবিতায় উচ্চারিত হয়েছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো। তাহলে ট্যাং কেন এলো? মানে বাংলাদেশে বা বাংলার মানুষকে দমন করার জন্য, বাংলার মানুষকে নির্বিচারে হত্যা করার জন্য। আর ট্যাং কি? ট্যাং হলো গোলা বর্ষণকারী এক প্রকার সমরাস্ত্র, যেটা কামান সজ্জিত এবং সাজানো সমরাস্ত্রের গাড়িকেই বলা হয় ট্যাং। আর এই ট্যাংগুলো কেমন রঙের ছিল? বলছে জলপাই রঙের। তোমরা যদি বিভিন্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাসগুলো বা নাটকগুলো রয়েছে এবং সেগুলোর যে চলচ্চিত্র কিংবা নাটকে মঞ্চায়িত করা হয়ে থাকে, সেইখানে তোমরা দেখতে পাবে যে জলপাই রঙের ট্যাঙ্ক কিংবা সবুজ রঙের ট্যাঙ্ক পাকিস্তানি হানাদার বাহিনীরা এসে এই ট্যাঙ্কগুলো এসে কি হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল, কি নৃশংসতা তারা চালিয়েছিল। কবি এখানে সেই ট্যাঙ্কগুলোর কথাই বলছেন। এবং সেগুলো কি ছিল? দানবের মতো চিৎকার করতে করতে। অর্থাৎ শুধু ট্যাঙ্কগুলো দানবের মতোই চিৎকার করেনি, ট্যাঙ্কগুলো মাধ্যমে তৎকালীন পাকিস্তানি বাহিনী যে দানবীয় কর্মকাণ্ড করেছিল, সেটি একটি ঘৃণ্যতম অপরাধ এবং সেটি ইতিহাসে ঘৃণ্যতম ঘটনা হিসাবে লিপিবদ্ধ থাকবে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান ক্ষয় ফোটালো যত্রতত্র। ছাত্রাবাস এবং বস্তি পাকিস্তানি বাহিনীরা, আমরা জানি যত আন্দোলন সংগ্রাম আমাদের এই দেশে সংগঠিত হয়েছে, বেশিরভাগ আন্দোলন সংগ্রামই ছাত্রদের মাধ্যমেই সৃষ্টি হয়েছে। এটাকে বেশিরভাগ আন্দোলন সংগ্রামই ছাত্ররা ত্বরান্বিত করেছে। এই জন্য প্রথম পাকিস্তানি হানাদার বাহিনীদের প্রথম টার্গেট ছিল ছাত্রদেরকে হত্যা করা, ছাত্রাবাসগুলো গুড়িয়ে দেওয়া। এই জন্যই তারা এসে কি করেছে? ছাত্রাবাস বস্তি তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, উজাড় করে দিয়েছে। রিকয়েললেস রাইফেল আর মেশিন গান ক্ষয় ফুটালো যত্রতত্র। রিকয়েললেস রাইফেল একটা আর মেশিন গান ক্ষয় ফোটালো। তোমরা ক্ষয় ফোটার যে দৃশ্য সেটা হয়তো দেখেছো কিনা জানি না, কারণ আমরা ছোটবেলায় দেখেছি, এখন তো আর খই গ্রামগঞ্জেও খই ভাজা আমরা দেখি না। তবে আমার মনে হয় তোমরা পপকর্ন ভাজা দেখেছো। পপকর্ন ভাজার সময় খই ফোটার মতো অবিরত পপকর্নকে ফুটতে দেখা যায় না, কিন্তু খই ফোটার মতো অবিরত তারা গোলা বর্ষণ করে গেছে, গুলি বর্ষণ করে গেছে সাধারণ মানুষের উপরে। তারা এতটুকুই বিবেচনা করেনি যে এভাবে হত্যা করা, মানুষকে হত্যা করা আমাদের উচিত নয়। তারা সবাইকে নির্বিচারে তারা হত্যা করে গিয়েছে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তব হেটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তাহলে আমরা জানি কুকুর একটি বিশ্বস্ত প্রাণী, প্রভুভক্ত প্রাণী। এই কুকুরও পাকিস্তানিদের এই নৃশংস হত্যাকাণ্ডকে মেনে নিতে পারেনি।
তার প্রভুকে হয়তো হত্যা করেছে, তার সেই বিধ্বস্ত গ্রাম, সম্পূর্ণ গ্রাম পুরো ছারখার করে দিয়েছে। এই বিধ্বস্ত বাড়িতে এসে কুকুর তার মালিককে হয়তো খোঁজ করছে এবং পাকিস্তানিদের এই অবলা প্রাণী, পাকিস্তানি সেনাদের এই নৃশংস হত্যাকাণ্ডকে ধিক্কার জানাচ্ছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। স্বাধীনতার পাকিস্তানি বাহিনীরা এই অবুঝ শিশুকে রেখে তার পিতামাতাকে হত্যা করেছে। সে তো ছোট বাচ্চা, সে তো বুঝতে পারে না। সে তার বাবা মা পড়ে রয়েছে, যখন তারা তার ডাকে সাড়া দেয়নি, তখন এই অবুঝ শিশু তার পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিয়েছে। এটি বড়ই নৃশংসতা বলে আমাদের কাছে মনে হয়। তারা এই অবুঝ শিশুকে রেখেও তাদের বাবা মাকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দহন। এই দুটি পঙ্ক্তির ব্যাখ্যা আমি এর আগেই করেছি। এখন আর তোমরা এই দুটির পঙ্ক্তির বিশ্লেষণ আমি করতে চাচ্ছি না। স্বাধীনতা তোমার জন্য থুত্তুরে এক বুড়ো উদাস হাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। তাহলে স্বাধীনতার জন্য কি করছে? এক থুত্তুরে বুড়ো, বয়সের ভারে যে বিধ্বস্ত হয়ে আছে, যার বয়স অনেক হয়েছে এবং চলাচল করতে যার কষ্ট হয়, এমন একজন বুড়ো সে বারান্দায় অধীর আগ্রহে বেকুল হয়ে বসে আছে। কিসের জন্য? স্বাধীনতার জন্য। তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। আমরা জানি দিনের 4টি ভাগ, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এবং সায়াহ্ন। বলা হচ্ছে এখানে এই বয়োবৃদ্ধের চোখের নিচে অপরাহ্নের আলোর ঝিলিক, এবং সেই আলোর মধ্যে স্বাধীনতার আলো যেন জল জল করছে এবং বাতাসে নড়ছে চুল। এবং এই বৃদ্ধ এমনই ভাবছে যে একদিন এই দেশ স্বাধীন হবে এবং এই দেশের স্বাধীনতার আলো বাতাসেই তার স্বাধীনতার আলো তার চোখে জলজল করছে এবং স্বাধীনের পর যে বাতাসে তার চুল উড়বে, এই ধরনেরই তিনি অর্থাৎ বৃদ্ধ স্বাধীনতার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে দগদগ ঘরে। আমরা জানি ঘর বা বাড়ি একজন মানুষের পরম আশ্রয়স্থল, কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীরা এরকম মানুষের ঘর বাড়ি পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ফলে আজকে মোল্লাবাড়ি, এখানে একটু বহু নির্বাচনী বা এমসিকিউ তোমাদের প্রশ্ন হতে পারে যে বিধবা নারী কোন বাড়ির বা মোল্লা বাড়ির, তাহলে উত্তরে আমরা বলবো মোল্লা বাড়ির। নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের, তা দাঁড়িয়ে আছে কিভাবে? নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের, অর্থাৎ তাদের বাড়িঘর, তার স্বামী যুদ্ধে গিয়েছে, তাদের বাড়িঘর এবং তার স্বামী শহীদ হয়েছে এবং তাদের সমস্ত বাড়িঘর পাকিস্তানি হানাদার বাহিনীরা জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। সেই বিধবা নারী তার স্বামীর আশ্রয়স্থলে গিয়ে সেই নরবরে দগ্ধ ঘরের নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে স্বাধীনতার প্রতীক্ষায়। স্বাধীনতা তোমার জন্যে হাতদিশার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। এদের স্বাধীনতার যুদ্ধে এরকম অনেক শিশুই তাদের বাবা মাকে হারিয়ে অনাথ হয়েছে, এতিম হয়েছে, এবং বাবা মার অ্যাবসেন্সে, বাবা মার অনুপস্থিতিতে সেই শিশুরা খাদ্য না পাওয়ার ফলে হাড্ডিসার হয়েছে, কঙ্কাল হয়েছে, শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে এবং অতিশয় এবং তাদের জীর্ণ শীর্ণ দেহ হয়ে গিয়েছে। এবং সেই অনাথ শিশুগুলো ক্ষুধা নিবারণের জন্য শূন্য থালা হাতে নিয়ে পথের ধারে আজ ভিক্ষে করছে। তোমার জন্যে শৌগির আলী শাহবাজপুরে সেই জওয়ান কৃষক, কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে, রুস্তুম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা এখানে অনেকগুলো চরিত্র এসেছে, এই চরিত্রগুলো একটু
ভালো করে লক্ষ্য করবা, কারণ এখান থেকে আমাদের অনুধাবন কিংবা এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে। তো শৌকির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক। শৌকির আলী হচ্ছে শাহবাজপুরের একজন জোয়ান কৃষক। এরকম হাজারো কৃষক, হাজার হাজার কৃষক স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা। কেষ্ট দাস হচ্ছে জেলেপাড়ার সাহসী লোক। এই সাহসী লোক যারা স্বাধীনতাকে আরো অনেক বেশি ত্বরান্বিত করেছেন। মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে। এই যে মতলব মিয়া, যিনি মেঘনা নদীর কথাকার মাঝি, মেঘনা নদীর মাঝি, কিংবা মেঘনা নদীর মাঝির নাম কি? মতলব মিয়া। তিনি কি করছেন? তিনি মুক্তিযোদ্ধাদেরকে নৌকায় করে পারাপারে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তারপর আর কে আছে? রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। রুস্তম শেখকে ঢাকার রিক্সাওয়ালা, বা ঢাকার রিক্সাওয়ালার নাম কি? রুস্তম শেখ। তার কি অবস্থা হয়েছে? সে এই হাজারো রুস্তম শেখ এভাবে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে মৃত্যুবরণ করেছে এবং তাদের ফুসফুস আজ পোকার খাবারে পরিণত হয়েছে। আচ্ছা, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা। আর আমরা জানি পৃথিবীর যত বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে, সব আন্দোলন সংগ্রামই তেজি তরুণদের দ্বারাই ত্বরান্বিত হয়েছে। তেজি তরুণরাই এটা একটা চূড়ান্ত রূপ দিতে পেরেছে। তরুণরা পারে স্বাধীনতার সকল শৃঙ্খলকে ভেঙে স্বাধীনতাকে ছিনিয়ে আনতে। আমরাও এখানে দেখেছি যে সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সেই তো সাহসী তেজি তরুণ যারা বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে এবং তাদের এই সাহসী পদক্ষেপের জন্য পাকিস্তান বাহিনীরা ভীত সন্ত্রস্ত হয়েছে এবং তারা পালাতে শুরু করেছে। তাদের এই অবদানের জন্য একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে। তাদের এই অবদানের জন্য একটি নতুন পৃথিবীর আর সৃষ্টি হতে চলেছে। সেই পৃথিবীটা হচ্ছে বাংলাদেশ। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা। এই বাংলাদেশ কখন সৃষ্টি হবে? এই বাংলাদেশের জন্য, অর্থাৎ এই বাংলাদেশের স্বাধীনতার জন্য এদেশের আপামর জনসাধারণ অধীর আগ্রহী অপেক্ষা করছে কখন তারা স্বাধীনতার স্বাদ গ্রহণ করবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। তাহলে আমরা শেষ চরণে দেখছি কবির এতটাই আত্মবিশ্বাসী, কবি এতটাই প্রত্যয়ী, কবি এতটাই দৃঢ় প্রত্যয়ী যে বলছে তোমাকে আসতেই হবে। তার মানে এখানে অনেক বেশি জোর দেওয়া হয়েছে, বলছে স্বাধীনতাকে আসতেই হবে। কি কারণে আসতেই হবে? এত ত্যাগ তিতিক্ষা, এত রক্ত, এত জ্বালাও পোড়াও, এত ষড়যন্ত্র, এত নারকীয় হত্যাকাণ্ড, এত কিছুর মধ্য দিয়ে আমাদের যে আন্দোলন সেটা বৃথা যেতে পারে না। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, অর্থাৎ আমাদের মুক্তি সেনাদের যে সাহসী পদক্ষেপের জন্য যে যুদ্ধ কৌশল পাক বাহিনীরা পরাজয় বরণ করতে শুরু করেছে, তারা পালাতে শুরু করেছে। ফলে ঘোষণার প্রতিধ্বনি তুলে কবিও বিশ্বাস করতে শুরু করেছে যে আমাদের বিজয় আর বেশি দূরে নয়। তিনি বিশ্বস্ত জায়গা থেকেই বলছেন যে ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে, অর্থাৎ নতুন পতাকা উড়িয়ে, লাল সবুজের পতাকা, সবুজের বুকে লাল সবুজের পতাকা উড়িয়ে, দামামা বাজিয়ে, আনন্দের বাজনা বাজিয়ে এই বাংলায় তোমাকে আসতেই হবে। স্বাধীনতা এই বাংলায় তোমাকে আসতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কবিতাটি বাসায় পড়বে। এখন যারা দেখছো ভালো, আর যারা দেখতে পাচ্ছ না তোমাদের সময় সুযোগ মতো তোমরা দেখবে। তো এর পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো,
নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের অনলাইন ক্লাস শেষ করছি।